কথাটাই নিষিদ্ধ হয়ে গেছে, তখন তারা মনে করলো দেশটা তাদের হয়ে গেছে, সময়টা তাদের এসে গেছে। তখন তারা বলতে শুরু করলো যে এই দেশে 47 সনে একবার স্বাধীনতা হয়েছিল, 1947, আর 2024 সনে হয়েছে একবার স্বাধীনতা, আর 71 সনে গণ্ডগোল হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। এইখান থেকে তাদের সঙ্গে কিন্তু আমার মনে করলাম যে আমি যদি প্রটেস্ট না করি, এক নম্বর বিবেকের সাথে প্রতারণা করা হবে, ব্যক্তিগতভাবে জাতীয়ভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আর যে শহীদদেরকে আমি নিজের হাতে কবর দিয়ে আসছি যুদ্ধ করার সময়ে, সেই শহীদের রক্তের প্রতি বেইমানি করা হবে। কাজে আমি বললাম 2 দিন 3 দিন ওয়ার্নিং দিলাম, 4th দিন বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লক্ষ লোক জীবন দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, সোনার বাংলা পরে ছারকার হয়েছে। খুব সাবধান, ফজলুর রহমানরা এখনো বেঁচে আছে, মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। এটা অস্বীকার করলে কিন্তু আবার একটা যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে কিন্তু তোমরা পরাজিত হবে শেষবারের মতো। এই কথাটা পার্লামেন্টে বলেন, এটা বহু আগে বলে ফেলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তারা মনে করলো, আরে মুক্তিযোদ্ধা তো এখনো দেশে রয়ে গেছে, ওই কিন্তু আমাকে বাজেভাবে গালাগালি, এই ধরনের গালাগালি মানুষ সহ্য করতে পারে, আমি কেমনে সহ্য করি আমি জানি না। ইভেন এইবার পার্লামেন্টে বক্তৃতা করার পরে যে ধরনের কুৎসিত গালাগালি আমি শুনতেছি, যে ধরনের হুমকি, আমার কেটে 7টা টুকরা করে ফেলা হবে, এবং আমার এইটা নাকি ওই ইন্ডিয়া নিয়ে নাকি আমার ওটা ফেলে দেবে 7টা টুকরা। এরা অমানুষ, এরা পশু, এরা নরপশু, নরাদম। আমি তাদেরকে বলবো, একটা দিন আসবে তখন বুঝতে পারবেন যে ফজলুর রহমানের জুতা বহন করার যোগ্যতা তাদের নাই। আপনার ওই বক্তব্যের পরে আপনার বাসার সামনে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, বলা হয়ে থাকে মব সৃষ্টি হয়েছিল। আপনার দল বিএনপি তো তখন আপনার পাশে দাঁড়ায়নি, আপনাকে বোধহয় দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। বিএনপি যে মাল্টি ন্যাশনাল, মাল্টি ক্লাস পার্টি, ইট ইজ লাইক এ প্ল্যাটফর্ম। বিএনপি এবং এটা অনেক বড় দল হওয়ার কারণে একটু ধীরে চলে, এবং তাদের মধ্যে, বিএনপির মধ্যে চিন্তা এবং চেতনার দিকটা খুব বুঝলেও তারা খুব শার্পলি আগায় না। কারণ তারা প্রত্যেকেই, যারা মুক্তিযুদ্ধ মনে করে যে মুক্তিযুদ্ধের কথা বললে এই দেশে বুঝি খুব খারাপ কিছু হয়ে যাবে, যেটা আজকে আমি বলি মির্জা আব্বাসের উপর হয়েছে, একটু লক্ষ্য করবেন। আমি আগেই বলছি কিন্তু যে ঢাকা শহর দখল করবে তারা, স্বাধীনতা বিরোধী শক্তি। আর দখল করতে হলে তাদের 2 জন লোকের উপরে আক্রমণ করতে হবে। একজন হলো মির্জা আব্বাস, একজন হলো খোকা সাহেবের ছেলে সাদেক হোসেন, খোকা সাহেবের ছেলে ইশরাক উপরে। আপনারা মিলায়ে দেখবেন। এবং তারা কিন্তু ঢাকাতে 7টা পার্লামেন্ট সিট পাইছে। অকল্পনীয়, অকল্পনীয়, অকল্পনীয়। অথচ দল যদি আমাকে কাজে লাগাইতো, একটা সিট তারা ঢাকা শহরে পাইতো না। আমাকে যদি দল, আমি এটা করে বললাম, এটা আমার মনের দুঃখ, আমি কিন্তু 10 বার বলছি আমাকে আপনারা কাজে লাগান। 68টা সিট পাইছে, 18টা সিট পাইতে কষ্ট হইতো যদি রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করা হতো। আমরা কিন্তু ইলেকশন দিলাম, একটা কমিউনিটি, যেটা হিন্দু কমিউনিটি, সনাতন ধর্মী, এরা 65 লক্ষ ভোট দিয়েছে। হিসাবটা মিলাই দেখবেন, আমি আবারও বলছি, আমি হিসাব মিলাইছি, 64 থেকে 65 লক্ষ ভোট তারা কাস্ট করছে বাংলাদেশে 1,10,000 ভোটের মধ্যে, এবং প্রায় 10% ভোট বিএনপিকে দানের শীর্ষে দিয়েছে। এদের কথা বুঝলে গেলে চলবে না। আমি খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি, কেন বলছি কথাটা শুনুন। এইটা কিন্তু আজকে রক্ষা করছে বাংলাদেশ, যে নামটাকে রক্ষা করছে, কিন্তু বিএনপি সর্বশেষে গিয়ে দাঁড়াইছে মুক্তিযুদ্ধের স্ট্যান্ডের উপরে, এবং সবাই মিলে ভোটটা দিয়া ওই সব আলবদর রাজাকার, আল শামস, হিজবুত তাহরির, লস্করে তৈয়বা, যারা দেশকে আফগানিস্তান করতে চায়, পাকিস্তানে নিয়ে যেতে পাকিস্তানের ছোটো ভাই তাদের হাত থেকে রক্ষা করছে এই দেশের সাধারণ মানুষ এবং একটা কমিউনিটি। এই জিনিসটা বুঝতে হবে। এবং আমরা আপাতত বেঁচে গেছি, এখনও কিন্তু আমরা নিরাপদ না। সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে, সমস্ত অফিসে সমস্ত জায়গাতে। এটা আমাদের ভুল না আমাদের এটা অজ্ঞানতা জানি না, এখনও জামাত এমনভাবে বসছে যেটা আমরা এটা কিছু না, কিন্তু এইটা কিছু না বলতে বলতে একটা, আমি জানি এখনও জামাতের প্রাধান্য রয়ে গেছে সমস্ত সিভিল প্রশাসনে, অন্য একটা জায়গা তো তাদের চক্রান্ত রয়ে গেছে। এবং এইভাবে চলতে থাকলে একদিন আমরা এই দেশে, আমি মৃত্যুবরণ করব, আমাকে হত্যা করবে,
অন্যরা গোলাম হয়ে থাকতে হবে যারা মুক্ত চিন্তা করে, যারা মুক্ত চিন্তা করে, যারা কবিতা পড়ে, যারা গান শুনে, যারা সঙ্গীতজ্ঞ, যারা নাটক শুনে, যারা এই দেশে যাত্রাপালা পরিষ্কারভাবে ভালোবাসে, এমনকি এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যারা এই দেশে ধর্ম প্রচার করে, মাজার বলেন আর ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ বলেন, তাদেরকেও এরা হত্যা করবে। আপনি দেখেন এরা 5ই আগস্টের পরে এই জামাত এবং মব, এরা সবই জামাতের লোক, কত মাজার ভাঙছে। ওই দিনও কুষ্টিয়াতে একজন পিসাবকে হত্যা করছে, কুপায়া হত্যা করছে। আমি বুঝি না এগুলার বিচার হবে কিনা, এরা তো অ্যারেস্টই হবে। কারণ এই দেশে যদি শাহজালাল না আসতো আমরা কিন্তু মুসলমান নাও হইতে পারতাম। এই দেশে যদি শাহপরানরা না আসতো, এই দেশে যদি খান জাহান আলীরা না আসতো, বাইজিদ বুস্তামিরা না আসতো, শাহ সুলতানরা না আসতো, আমরা কিন্তু মুসলমান নাও হইতে পারতাম। শাহ মখদুমরা না আসলে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের মানুষ মুসলমান নাও হইতে পারত। যারা এই দেশে মুসলমান বানাইলো, ইসলাম আনলো, তাদের মাজারগুলো ভেঙে তছনছ করে দিতে চায় এবং তাদেরকে হত্যা করতে চায়, আগুন দিয়ে পুড়ায় দেয়, কবর থেকে তুলে। এরা এই ধরনের অমানুষ, কাজে এরা জিতে নাই। জিতলে পরে কি হইতো আমি জানি না। এই দেশটা একটা নরককুণ্ড হইতো, এই দেশটা জাহান্নাম হইতো, এই দেশটা হাবিয়া দুজক হইতো জামাত ক্ষমতায় আসলে। এখন ভালো মানুষের মতো গিয়া কথা বলে, আমি জানি না, আমার চোখের পানি আসে। আর বাহিরে এই কালকেও স্লোগান দিছে, কালকে প্রধানমন্ত্রীর নামে যে বিশ্রী স্লোগান দেয়, এটা কি শুধু স্লোগান না, এটা তাদের অন্তরের নির্যাস, অন্তর থেকে বেরিয়ে আসে। এই 1 2 3 4 গাছের ডালে কাওয়া তারেক তুই অমুক, কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। যাদের মুখ থেকে এরকম বিশ্বের স্লোগান বাইরে, বিএনপির বিরুদ্ধে, যে বিএনপির মা খালেদা জিয়া, যে তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই সব নিমক হারামদেরকে আশ্রয় না দিলে এদের বংশ থাকতো না। এদের সবার এই দেশ সে থাকতে হইতো গোলাম হইয়া। সেই দেশনেত্রী খালেদা জিয়ার ছেলেকেও তারা কিন্তু রেহাই দেয় না, বাজে স্লোগান দেয়। আর ওই পার্লামেন্টে গিয়ে একটু দেয় না, তারেক রহমান সাহেব তো আমাদের নেতা, উনি তো আমরা ইত্যাদি ইত্যাদি। এরা হলো মুনাফেক, মনে তাদের একরকম কথা, কাজে তাদের। একসময় তো বিএনপির সাথে দোস্ত ভাব ছিল, একসাথে আন্দোলন হয়েছে, সরকার গঠন করেছে, জোট সরকার ছিল লম্বা সময়, এই গত শেখ হাসিনার সময়ও আন্দোলন করেছে। তো সেখান থেকে এখন দোস্তি থেকে আপনার দুশ্মনে পরিণত হয়ে গেছে। তাহলে সামনের দিনের রাজনীতিটা কেমন দেখতে পাচ্ছেন? আমি কথাটা, আমাকে যদি রাজনীতিবিদ হিসাবে বলেন, আমি বলবো বিএনপির সঙ্গে জামাতের যে জোটটা ছিল, এই জোটটা শুধু বিএনপি ভুল করে নেয়, এই ভুলটা আওয়ামী লীগও করছে 86 সনে, জামাতকে সাথে নিয়ে ইলেকশন করে। নাহলে জামাতে তো প্রকাশ্যে আসতে পারতো না। এবং জামাতকে সাথে নিয়ে কিন্তু আওয়ামী লীগ সিয়াগুলা প্রশ্ন আনলাম, বাংলাদেশের ব্যাপারে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমরা বিচার বিভাগের নামে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমরা মুক্তিযুদ্ধের নামে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এইটা আমার প্রশ্নটা ছিল যেটা, ভবিষ্যৎ কি দেখেন, আগামী দিনের রাজনীতি কোন দিকে যেতে পারে? খুব খারাপ, খুব খারাপ। বাতাস কিন্তু পশ্চিম দিক থেকে আসতেছে। গতকালকে কিন্তু পশ্চিম দিকে একটা ঝড় গেছে আমার দেশের পশ্চিম দিকে। সেটার প্রভাব আমাদের উপর কতটা? অবশ্যই পড়বে। আমরা তো মানুষ, গ্লোবাল মানুষ, অবশ্যই পড়বে। শুধু পড়বে না, কঠিনভাবে পড়বে। এখানে আপনি যদি এখানে খালি স্লোগান দেন, হ্যাঁ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওখানে কলকাতা দ্বারা স্লোগান দেবে, ঢাকা না দিল্লি, কলকাতা 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 দিবে না। এটা তো একটা আর একটাকে উৎসাহিত করে। আপনি যদি এখানে সাম্প্রদায়িকতা করেন, ইসলাম ছাড়া অমুক ছাড়া কিছু মানি না, ওই দীপন দাসের যদি পুরায় দেন ভালুকাতে, আর ওখান থেকে পশ্চিমবাংলাতে বসে যে হিন্দুরা দেখতেছে যে শুধু একটা লোক হিন্দু হওয়ার অপরাধে তাকে প্রথমে পিটাইলো, তারপরে গাছে বাঁধলো, তারপরে পুরায় দিল, ওই হিন্দুরা দেখে তারা এটা এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট হইতে হবে। হ্যাঁ, রাজনীতি হইতে হবে, তুমি হিন্দু আমি মুসলমান, তুমি বৌদ্ধ আমি খ্রিস্টান, তুমি ইহুদি তুমি অমুক, বাট আমরা সবাই হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কে औलाद है इंसान बनेगा।
এই রাজনীতি যদি করতে পারেন পৃথিবী টিকবে, নাহলে যুদ্ধ চলবে, মারামারি চলবে, গুম চলবে, হত্যা চলবে, সব চলবে। পরস্পরের প্রতি আমাদের ঘৃণাবোধ থাকবে চিরদিন। আমরা কেউ মানুষ হতে পারবো না। শুধু কেউ মুসলমান হমুক, কেউ হিন্দু হমুক, কেউ ইহুদি হমুক, কেউ খ্রিস্টান। সবাই কমান্ডার ছিলেন না। ওই আইয়ুব বিন হায়দারের একটা থানা আছে, আইয়ুব বিন হায়দারের বাড়ি হলো মিঠামনির ঘাগরা বড়া গ্রাম। আমার কথাটা বুঝেন। তার আপন বড় ভাই আমার সাথে ট্রেনিং দিছে একসাথে, আপন বড় ভাই। আইয়ুব বিন হায়দারের বড় ভাই বাচ্চু মিয়া আমার সাথে একসাথে ট্রেনিং দিছে দেরাদুনে। কথাটা বুঝেন আপনি, আপন বড় ভাই। সেই মিঠামনে আমি শেষ যুদ্ধ করছি কাটকাল কালনি কুশিয়ারা নদীর পারে। 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। কি বলেন আপনি? ওইখানে দেখবেন স্মৃতিস্তম্ভ হবে বড় করিয়া হইতেছে। ওই আমি যে রাজাকারের বাচ্চারা বলে ওদেরকে বলবো তোমরা ওই কালনি কুশিয়ারার পারে 9ই ডিসেম্বরের যে যুদ্ধ হয়েছিল ফজলু কমান্ডারের নেতৃত্বে, সেই কাটকাল গ্রাম, বিখ্যাত কাটকাল গ্রাম, সেখানে যাও। আমি এদেরকে অমানুষ, পশু বলি এদেরকে। এরা পশু। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না। কে কয় এগুলা? আমি প্রথমে মুক্তিবাহিনী ট্রেনিং দিয়ে যুদ্ধ করছি তামাবিল জাফলংয়ে, তাহিরপুরে। আমি তারাইলে যুদ্ধ করছি, আমি করিমগঞ্জে যুদ্ধ করছি, আমি গোছিয়াটাতে যুদ্ধ করছি। আমি কি বলেন আপনি? প্রথম দিকে মুক্তিযোদ্ধা হিসাবে। এরপরে যখন আমাকে খবর দেওয়া হলো মুজিবনগর থেকে যে এখন তোমাকে আইসা পড়তে হবে ভিতর থেকে, আমি তখন ভিতরে যুদ্ধ করতেছি, ভিতরতে ইটনার সমস্ত করছে। আমি সেখানে গেলাম 5ই আগস্ট। যাওয়ার পর বললো তোমাকে বিএলএফ এর ট্রেনিংয়ে যাইতে হবে, কারণ তোমাকে করা হয়েছে কিশোরগঞ্জের কমান্ডার। যেহেতু আমি 1969 সনের 14ই নভেম্বর থেকে সিরাজুল আলম খানের নেতৃত্বে যে বিএলএফ ছিল তার মেম্বার ছিলাম। আমি গেলাম দেরাদুন, ট্রেনিং দিলাম 1.5 মাস। সেইখান থেকে ঢুকলাম ভিতরে আইসা, অক্টোবর মাসে ঢুকলাম আমি 103 জন নিয়ে, আমি তার কমান্ডার। সবই দেরাদুন ট্রেন, মানে টান্ডুয়া ট্রেন এবং হাফ লং ট্রেন। এখনো সব মরে নাই। ওই যে নুরুল আম্বিয়া সাবরা এখনো জীবিত আছে, তাদের ওনারা কমান্ডার ছিলেন, ওনারা ট্রেনিং দেওয়া হইতেন। নুরুল্লাহ শরীফ, নুরুল আম্বিয়ারা আরও আছে। মাহবুল হক মারা গেছে। উনি যে বলতেছে আমি শহীদ পরিবারের সন্তান, জামাতের আমির বলতেছে না উনি শহীদ পরিবারের সন্তান, তো উনার পরিবারের কাউকে হত্যা করছে পাক বাহিনী অথবা জামাত, আলবদর অথবা রাজাকার, তাই তো? যদি হত্যা করে, যে আপনার বাবাকে হত্যা করছে বা চাচাকে হত্যা করছে তাদের দলটাই আপনি করতেছেন, তাহলে আপনি ডাবল অপরাধ করতেছেন। তো এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও তো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা জামাত ইসলামের সাথে জয়েন করেছে, জামাত ইসলামের জোটে জয়েন করেছে। সেগুলোকে আপনি কিভাবে দেখবেন, যারা একসময় বিএনপির সাথেও ছিল? আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, বলবো না। তারা ভুল করছে না শুদ্ধ করছে, দেশের মানুষ বিচার করবে। এগুলো আমি তাদের বিরুদ্ধে কথা বলে ওদের মুখে আমি ভাষা দিতে চাই না। এইসব লোকের ব্যাপারে আমার কোনো কথা নেই। কথাটা বোঝার চেষ্টা করেন আপনি। আমি এইসব লোকের ব্যাপারে কোনো কথা বলবো না, এরা এদের পছন্দ মতো করছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম যারা এইসব কথা বলতেছে, ওই নরাদম নরপশু রাজাকারের বাচ্চাদের, আলবদরের বাচ্চাদের কথা কিন্তু ওই যে ফজলুর রহমান কোনো মুক্তি, আইয়ুব বিন হায়দার, আর কে দিছে? আর একজন দিছে কিনা? কিশোরগঞ্জের জেলা কমান্ড আছে, ঢাকার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে না জামুকা, এখানে 70 জনের নাম আছে। হ্যাঁ, 70 জনের নাম আছে। এরাও অপরাধী যারা জামাতে ইসলাম করে। এই অপরাধীদের ব্যাপারে আমি কিছু কথা শুধু বলবো, এরা পশু, নরপশু, যারা মুক্তিযুদ্ধ হয়ে জামাত করে। আমি এই কথাটা আজকেও বলবো, কালকেও বলবো, মৃত্যুর আগেও বলবো। এরা পশু, এরা মানুষ না, তার ভিতরে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, খুব ক্লিয়ার। রাজনীতির মাঠে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, আরও কতদিন নিষিদ্ধ থাকবে আমরা জানি না। বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি আগে বলছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ বা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু সরকারে আসার পরে যে অধ্যাদেশ বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, সেই অধ্যাদেশটা তারা আপনার আইনের বিল পাসের মাধ্যমে রিপ্লেস করেছে। তো জামাতে ইসলামীর জন্য আগামী দিনগুলো রাজনীতি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় তার পথটা সুগম হচ্ছে কিনা? আপনি যেটা বলছিলেন আগামী দিনের রাজনীতি অশুভ, অশনি সংকেত। 5 বছর পরে যে নির্বাচনটা হতে যাবে, সেই নির্বাচন নিয়ে আপনার প্রেডিকশন কি হবে? আমাদের এখানে সবসময় কিন্তু এন্টি ইনকামবেন্সি, সরকার বিরোধী একটা সেন্টিমেন্ট কাজ করে। দেখেন, আমি কিন্তু দলের খুব বড় অর্গানাইজিং লিডার না, অর্গানাইজেশনের লিডার না। আমি দলের নীতিগত কথাটা আমি বলতে পারি না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে
বা আপনার এই বয়স হয়েছে 78, আমি 62 বছর যাবৎ রাজনীতি করেন, আপনার অভিজ্ঞতা কি বলে এইরকমভাবে চলতে থাকলে তাইলে আমি বলবো এই চলাটা ভুল হচ্ছে, সঠিক হচ্ছে না। আমি একটা কথা আপনাকে বলি, আমার দলও শুনো। ঢাকা বারে একটা ইলেকশন হয়েছে, 30,000 ভোট লয়ারদের, এটা কিন্তু কোনো দলের ভোট না, 30,000 ভোট। হ্যাঁ দলীয় ভাগ আছে, কিন্তু ওখানে কিন্তু দলীয় নামে ইলেকশন হয় না। সেখানে ইলেকশনটা হইল কি বিএনপি দলের পক্ষ আর জামাতের পক্ষ। ভোট পড়ল কত? 30%। 70% উকিল কিন্তু ভোট দিল না। আপনার যান গিয়ে আপনার দেখেন, আপনার তো এইসব নিউজ করবেন না, দিল না, 30%-এ ভোট দিল, তাহলে ফলেই তো সবাই ফেল। আচ্ছা, দেওয়ার পরে যে ভোটটা হইল সব সিটে বিএনপি পাস করলো, তাহলে সেকেন্ড হইল কে? জামাত। তাহলে তো আপনি তো জামাতকে সেকেন্ড রাইখেই দিলেন। যেদিন আপনার যেদিন সবার তো সব দিন থাকবে না, ডে উইল কাম, যখন মানুষ মনে করতে পারে আপনারা রাখবেন, তখন তো সেকেন্ড ম্যানকে আনবে বা সেকেন্ড পার্টি আনবে। তা আপনি তো ইচ্ছা করেই জামাতকে, আপনি না থাকলে জামাত যাতে আসে সেই ব্যবস্থাটা জামাতকে করে দিতেছেন, জামাতের করতে হইতেছে না। আবার আপনি কোথাও যদি মধ্যপন্থী পন্থার ইলেকশন, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো কাউকে, আমি হাসিনা ইলেকশন করুক বা ওই যে হাইব্রিড আওয়ামী লীগের যারা অত্যাচার করছে এদের যা ইচ্ছা তা হোক, কঠিন বিচার হোক, কিন্তু আওয়ামী লীগ করছে বলেই তাকে কোথাও ইলেকশন, বা আওয়ামী লীগ সাপোর্ট করছে বলেই কোথাও, বা মুক্তিযুদ্ধ সাপোর্ট করে বলেই কোথাও ইলেকশন করতে পারবেন না যদি দেন, তাই দিলে আপনি মেয়র হইবেন এবার সিটি কর্পোরেশন চিটাগাঙ্গের, সেকেন্ড হইব জামাত, পরের বছর জামাত মেয়র হবে, আপনি পিছনে চলে যাবেন। এবং জামাত যেদিন আসে সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। এটা বাংলাদেশ থাকবে না, আমি আবারও বলছি, জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থাকবে না। 72-এর সংবিধান তো এখনই এরা পুরাই দিতে চায়, ডিল মেরে লাথি মেরে ফালাই দিতে, ছিঁড়ে ফেলতে চায়। কারণ রাজাকার যারা, এদের 72-এর সংবিধান শুনলে পরে আগুন লাগে। কারণ 72-এর সংবিধানটার মধ্যে 30 লক্ষ লোকের রক্ত লাগানো আছে, যারা জীবন দিয়ে গেছে, 30 লক্ষ শহীদের রক্ত আছে 72-এর সঙ্গে। এই কারণে 72-এর সংবিধানটা শুনলেই এরা মনে করে বাবারি 72 সংবিধান থাকলে তো আমরা চিরদিন আমাদেরকে মানুষ চিহ্নিত করবে, এরা হইল স্বাধীনতা বিরোধী। কাজে 72-এর সংবিধান ফেলে দিতে চায় তারা, সব কিছু শেষ করে। মুক্তি যত স্কাল্পচার আছে এই দেশে, স্মৃতিস্তম্ভ আছে, সবাই আচ্ছা শেখ মুজিবের ছবি, খুব খারাপ মানুষ শেখ মুজিব, তারটা ভেঙে ফেলছে। এই যে ওই দিনও 7 জন বীর শ্রেষ্ঠর ছবি কেন করলো, 7 জন বীর শ্রেষ্ঠর ছবি কেন ভাঙে ড্রেনে ফেলাই দিল? আমার তো ধারণা মুক্তিযুদ্ধ যদি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হইতেন মুক্তিযুদ্ধে, উনিও বীর শ্রেষ্ঠ হইতেন, তাহলে উনারটা তো যাইতো ওখানে। ওখানে তো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মতো 7 জন বীর শ্রেষ্ঠ আছে। তো এরা তো অমানুষ, এরা, আমি যে নরপশু নরাদম বলি এই কারণে বলি আমি, এরা তো কোনো বিশ্বের কোনো স্কাল্পচার নাই কোন দেশে। ইরাকে আছে, ইরানে আছে, ইরানে মসজিদের মধ্যে হজরত আলীর ছবি থাকে। মিশরে তো আছেই, হাজার হাজার বছরের পিরামিড মিশরে আছে। এরা গেলে তো ওই যে রাজাকারের বাচ্চারা যদি মিশরে গিয়ে দখল করতে পারে, আগুন লাগাই দিব প্রথম ওই পিরামিডের মধ্যে। এই যে আফগানিস্তানে যখন এই শক্তি আসলো, আল কায়দা, তালেবান যখন আসলো, তখন প্রথমেই তার যত ঐতিহ্য আছে বুদ্ধ আমলের, তার আগের আমলে সব ধ্বংস করে দিল, সমস্ত ছিন্ন তারা নিশ্চিহ্ন করে দিল, স্মৃতি নিশ্চিহ্ন করে দিল। তো আমি তো অমানুষ এদেরকে এই কারণে করে, তো বাপকে স্বীকার করেন, এরা মনে করেন আমি নিজে নিজে জন্মগ্রহণ করছি, আমার কোনো মা বাপ লাগে নাই। আমরা আবার একটু সংসদ প্রসঙ্গে ফিরে আসি। সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে, অনেকেই সংসদে অধিবেশন দেখে আপনার বলছেন যেটা হলো এটা বিএনপি জামাতের একটা ফ্রেন্ডলি গেম। আপনার এক্সপিরিয়েন্স কি প্রথম অধিবেশনের? আমি তো 1.5 মাস পার্লামেন্ট চলছে, আমি তো কোনো কথা বলি নাই, আমি দেখছি সব চায় আছে। অবজারভার হিসেবে আপনার পর্যবেক্ষণ কেমন ছিল? আমি একদিন মাত্র, একদিনও তাও 15 মিনিট 10 মিনিট কথা বলার পরে চিল্লানি শুরু হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছেন? পার্লামেন্টটা কেমন, এটা মাত্র শুরু হইল। তো আমি এই যে মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আমি বলছি, প্রথম কথাটা মর্নিং শোজ দ্য ডে, ওই যে এখানে বক্তৃতাতে যে আমাদের নেতা মর্নিং শোজ দ্য ডে, উনি এই করতেছেন, বলছি মর্নিং শোজ দ্য ডে। তবে ফ্রেন্ডলি গেম যেটা, এই গেমে আপনি মেসিরে আনেন, রোনালদোরে আনেন, আইনা ঢাকাতে ফুটবল খেলা দেন, ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলা দেন, একদিন কিন্তু ঝাঁকে ঝাঁকে মানুষ যাইব খেলা দেখার জন্য না, মেসিকে আর রোনালদোকে দেখার জন্য, এই ফ্রেন্ডলি গেম দেখার জন্য যাবে। কিন্তু পরের দিনে যদি শুনে যত গেম হইতেছে সব ফ্রেন্ডলি গেম হইতেছে, তাহলে কিন্তু মানুষ এটা দেখবে না, মুখ ফিরায় নেবে।
টিকিটও বিক্রি হবে না, রেফারি বাঁশি বাজাইলেও কোনো কাম হইব না। কাজেই পার্লামেন্ট কোনোদিন পৃথিবীতে কোথাও কোনো সময় ফ্রেন্ডলি গেমে চলে না। সবারই হাততালি পাইবেন, তাহলে এর অর্থ হইল যে, আমার কথাটা কি বুঝতে পারছেন? পৃথিবীতে রাজনীতিতে সবসময় পক্ষ বিপক্ষ থাকবে, শত্রু মিত্র থাকবে, আদর্শ আমার একটা আদর্শ থাকবে, আমার বিরোধীদের আরেকটা আদর্শ, এটা কোনোদিন কম্প্রোমাইজ হবে না। আমি আপনাকে বলি, আমি যখন ছোটোবেলা আজমিরিগঞ্জে যাইতাম, নদীটা পার হইতাম। আজমিরিগঞ্জের নদীটা হইল দুইটা নদীর মোহনা, একটা হইল কালনি আর একটা কুশিয়ারা। নদীর পানি কিন্তু দেখা যেত, কালনির পানিটা হইল নীল, কুশিয়ারার পানিটা হইল গোলা। এটা দুইটা কোনো সময় পানি দুইটা একসাথে মিলতো না। আপনি রাজনীতি আদর্শ একসাথে মিলাইতে পারবেন, এটা কে কইছে? তাহলে তো আপনার পলিটিক্যাল সায়েন্স নতুন করে লিখতে হবে। ফ্রেন্ডলি গেম পার্লামেন্টে হয় না, এটা করলে উল্টা হবে। আপনি হাওড়ের মানুষ, আমরা একটু হাওড় প্রসঙ্গে আলোচনায় আসি। সংসদে যখন মুক্তিযুদ্ধ, রাজাকার ইস্যু, সংবিধান সংস্কার, বিভিন্ন ইস্যুতে তুমুল বিতর্ক চলছে, তখন হাওড়ে ধান ডুবে যাচ্ছে, পাকা ধান ডুবে যাচ্ছে, কৃষকের কান্নার শব্দ শোনা যাচ্ছে। আপনি এই 1-2 দিন আগেও বোধহয় হাওড় থেকে ফিরেছেন। হাওড়ের কৃষকরা, মানুষরা কেমন আছে? এইবার সর্বনাশ হয়ে গেছে। আমার 78 বছর বয়সে হাওড়ের প্রথম বন্যা আসে 84 সনে। 74 সনে সামান্য একটু আসছিল, এটা মানুষ ভাবতেই পারেনি এইটা করতে কে আসলো 74। যার পরে হাওড়ের ধান নষ্ট হওয়ার ফলে কিন্তু 74-এর যে দুর্ভিক্ষটা, সেটা অন্যতম কারণ। কারণ হাওড় অঞ্চল কিন্তু তার খাদ্যের মিটাইও, নিজের খাদ্য মিটাইও আরও 2/3 এটা বাংলাদেশের খাদ্যের ভাণ্ডারে দিয়ে দেয়, এত ধান হয়। প্রথম শুরু হইল 82 সন থেকে। সেই 82 সন থেকে 84 সনে 84 সন থেকে 42 বছর যাবৎ আগাম বন্যা আসে 2 বছর 4 বছর পর পর। এর কারণ হইল আমাদের নদীগুলো শুকিয়ে গেছে। নদী খনন করার চেষ্টা করতেছে, কিন্তু এটা অপ্রতুল। এইভাবে হবে না, আরও দ্রুততার সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে এবং আরও বেশি টেকনোলজিক্যালি নদী খনন করতে হবে। নদী খনন না করলে হাওয়ার বাঁচবে না। এটা হলো 1 নম্বর। নদী এই একদম গারো পাহাড় থেকে ধরে ভৈরব পর্যন্ত নদী খনন করতে হবে, 1। 2 নম্বর হইল, হাওয়ারকে বাঁচাইতে হইলে, ওই যে ধানটাকে যদি বাঁচাইতে হয়, আমি জানি না কেউ শুনে কিনা, ধান গবেষণা কেন্দ্রকে আমি অনুরোধ করব, আমি কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করব, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই এত কিছু ওই যে বেড়িবাঁধ দিয়া ধান রক্ষার কোনো প্রয়োজন নাই। বেড়িবাঁধ দিলে হয় কি, এইবার যেমন কোনো আগাম বন্যায় ধান খায় নাই, এবার বৃষ্টি হয়েছে, বেড়িবাঁধের জন্য পানিটা বাইরে হয়ে যেতে পারে নাই। কাজেই ওই বৃষ্টির পানিতেই ধান ডুবে গেছে। 2 হইল, যখন বর্ষা হয়, ওই যে বাঁধটা এবার দিলাম মাটির বাঁধ, এটা গিয়া এইটার মাটি সব গিয়া নদীতে পড়ে, নদী ওই এলাকার নদী ভরাট হয়। কাজে এটা আনসাইন্টিফিক। একটা কাজ করলে পরে কোনো কিছুতেই ধান খাইতে পারবে না, সেটা হলো এমন একটা ধানের বীজ বা জাত বের করতে হবে, যেটা অন্তত 20 দিন আগে, এখন যে সময়ে ফলন হয়, যে ডিউরেশনে 20 দিন আগে যদি ফলন হয়, অর্থাৎ চৈত্র মাসের 20 তারিখের মধ্যে যদি ধানটা কাটে ফেলতে পারে, কোনো বন্যা টন্যা কিছুতেই কোনোদিন পাবে না, বারটা কিছুই দেওয়া লাগবে না, তো খরচও করতে হবে না। কাজে আমি বলবো, ওই ধান গবেষণা করে নতুন জাতের ধান বের করতে হবে, যা 20 দিন আগেই ফলে যাবে, ডিউরেশনটা কম হবে ফলার। 3, এবং এইটাই এইটা করলেই সব কিছু হবে। হাওড়কে একটা মন্ত্রণালয় হিসাবে দেখতে হবে। হাওড়, সুনামগঞ্জের 11টা উপজেলা, নেত্রকোনার 4টা উপজেলা, কিশোরগঞ্জের 6টা উপজেলা, হবিগঞ্জের 4টা উপজেলা, আর ব্রাহ্মণবাড়িয়ার 3টা উপজেলা। আমি সব নাম বলতে পারি। প্রায় এই 30-35টা উপজেলা নিয়ে একটা হাওড় মন্ত্রণালয় করতে হবে, লাইক পাহাড় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় করতে হবে নির্দিষ্টভাবে। হাওড়ের সমস্যা অন্যান্য এলাকার চেয়ে কিন্তু ব্যতিক্রম। কাজে সেই ব্যতিক্রম ধর্মী সমস্যার সমাধান করার জন্য একটা নিজস্ব মন্ত্রণালয় লাগবে। আমি আমার দলকে, হাওড় বোর্ড বলে একটা বোর্ডে হবে না, বোর্ড না, এখন তো হয়েছে, এখন তো অধিদপ্তরও হয়েছে, এতে কোনো লাভ হবে না। হাওড় উন্নয়ন মন্ত্রণালয় হতে হবে। এবার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আপনি তো এটা এই জীবনে কোনোদিন হয় নাই, আমি দেখি নাই। যদি একটু পার্সেন্টেজ দিয়ে আমাদের বলতে পারেন, আমরা 90% ক্ষতি হয়ে গেছে। সরি, 90%, 90% তাহলে এটার কি সিগন্যাল দিচ্ছে? আমার এলাকাতে 24টা ইউনিয়ন। খাদ্য নিরাপত্তায় কি সিগন্যাল দিচ্ছে? আমি বলছি, আমার এলাকায় 24টা ইউনিয়ন, এমপি এলাকা, ইটনাতে 9টা, অষ্টগ্রামে 8টা,
আর মিঠামইনের 7টা, 24টা ইউনিয়ন। রায়টুটি থেকে আমি বলি, রায়টুটি থেকে বাঙ্গালপাড়া, এই 24টা ইউনিয়নের সব ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যেগুলো একটু উজান ইউনিয়ন, টান ইউনিয়ন আছে, এইগুলো এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এটা তো পানিতে খায় নাই তো, আগাম বন্যার পানিটা বৃষ্টিতে নষ্ট হয়েছে তো, কাজে সমস্ত পানি উজান এলাকা তো পানিতে ডুবে গেছে। সেই কারণে আমি বলবো যে এইবারের জন্য মানুষকে বাঁচাইতে হবে। ওটাকে দুর্ভিক্ষ এলাকা ঘোষণা করবে কিনা আমি বলতে, যেহেতু আমি সরকারি দলের মানুষ, কিন্তু দুর্ভিক্ষ এলাকার মতো ট্রিট করতে হবে মানুষকে। যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছে 3 মাসের খাবার দিবে।